ভালোবাসা নাকি একটা সুপরিকল্পিত মরণ ফাঁদ, যেখানে একবার পা দিলেই ফেরার সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা মুভি ম্যাজিক। দ্য কেরালা স্টোরি যখন এসেছিল তখন সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। কিন্তু আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যা আপনাকে শুধু চমকেই দিবে না, বরং ভেতর থেকে কাঁপিয়ে দিবে। তিনটে মেয়ে, তিনটে আলাদা স্বপ্ন, কিন্তু পরিণতি এক ভয়াবহ অন্ধকার। চলুন আজ এক্সপ্লেইন করি বিতর্কিত সিনেমা দ্য কেরালা স্টোরি ২। কাহিনীর শুরু হয় এক শান্ত সকাল দিয়ে, যেখানে পুলিশের একটি দল দ্রুত একটি বাড়ির দিকে এগোতে থাকে। দরজা ভেঙে ফেলা হয় এবং ভেতরে ঢোকার পর সেখানকার দৃশ্য দেখে সবাই কিছুক্ষণের জন্য থমকে যায়। ঘরের মাঝখানে একটি মেয়ের লাশ পড়ে থাকে। তার নাম সুরেখা গুপ্তা। তার আশেপাশে কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন সে মরার আগে কিছু বলার চেষ্টা করেছে। পুলিশ সেই কাগজগুলো তুলে নেয়, কিন্তু এটি তো কেবল শুরু ছিল, কারণ আসল সত্য তো এখনও সামনে আসা বাকি। একই দিনে শহরের অন্য এক প্রান্তে এক ব্যক্তি তার কুকুরের সঙ্গে হাঁটতে বের হন। তিনি প্রতিদিনের মতো পার্কের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তার কুকুর হঠাৎ এক জায়গায় থেমে যায় এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। যখন সেই ব্যক্তি কাছে গিয়ে দেখেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেখানেও একটি মেয়ের লাশ পড়েছিল। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এটি কোনো ঘটনা নয়, কোথাও না কোথাও এমন এক সত্য লুকিয়ে আছে যা অনেক জীবন কেড়ে নিয়েছে। ঠিক তখনই আমাদের তৃতীয় একটি মেয়েকে দেখানো হয়। তার নাম নেহা। তার অবস্থা খুব খারাপ ছিল। তার মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার চোখে ছিল ভয়, যন্ত্রণা এবং এক অদ্ভুত শূন্যতা। সে একটি ইমারতের ওপর তলায় দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড সে নিচের দিকে তাকায়, যেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, আর তারপর হঠাৎ সে নিচে ঝাঁপ দেয়। এখান থেকেই কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। সুরেখা, দিব্যা এবং নেহার অতীত। প্রথম মেয়েটি ছিল সুরেখা গুপ্তা। সুরেখা একজন শিক্ষিত এবং আধুনিক চিন্তাধারার মেয়ে ছিল। তার পরিবার তাকে সবসময় শিখিয়েছিল যে সব ধর্মকে সম্মান করা উচিত। তার বাবা বলতেন যে মানুষকে আগে একজন ভালো মানুষ হওয়া উচিত, ধর্ম পরে আসে। কিন্তু সুরেখা এই কথাটিকে অন্যভাবে বুঝেছিল। সে সব বিষয়ে প্রশ্ন তুলত। তার মনে হতো ধর্ম কেবল একটি সামাজিক কাঠামো এবং বাস্তব জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেন যে নিজের শিকড়কে বোঝা জরুরি, কিন্তু সুরেখা প্রতিবারই বলত যে সে এসব বিশ্বাস করে না। তার কাছে সবচেয়ে বড় জিনিস ছিল তার স্বাধীনতা। দ্বিতীয় মেয়েটি ছিল দিব্যা। দিব্যা ছিল মাত্র ১৬ বছরের। সে রাজস্থানের একটি ছোট শহরে থাকত। সে নাচ করতে খুব ভালোবাসত। সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাত। শুরুতে সে তার সংস্কৃতি এবং ঐতিহ্যের ভিডিও বানাত। মানুষ তার ভিডিও পছন্দ করত এবং ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে থাকে। কিন্তু দিব্যার জীবনে রাশিদ নামে একটি ছেলে ছিল। রাশিদ তাকে বারবার বলত যে যদি তাকে সত্যি ফেমাস হতে হয় তবে তাকে বোল্ড ভিডিও বানাতে হবে। শুরুতে দিব্যা মানা করত, কারণ তার মা তাকে এমন পোশাক পরতে নিষেধ করেছিলেন। কিন্তু রাশিদ তাকে বোঝায় যে সে খুব সুন্দর এবং তার সৌন্দর্য লুকিয়ে রাখা উচিত নয়। ধীরে ধীরে দিব্যা তার কথায় প্রলুব্ধ হয় এবং বোল্ড ভিডিও বানানো শুরু করে। তার ভিডিও ভাইরাল হতে থাকে এবং ফলোয়ার দ্রুত বাড়ে। এখন তার মনে হয় যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি যে পথে সে হাঁটছে তার শেষ কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তৃতীয় মেয়েটি ছিল নেহা। নেহা একজন অ্যাথলেট ছিল। তার স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে খেলা। তার বাবা মা তাকে পূর্ণ সমর্থন দিতেন। তারা তাদের সারা জীবনের সঞ্চয় তার স্বপ্ন পূরণের জন্য লাগিয়ে দিয়েছিলেন। নেহার জীবনেও রাজু নামে একটি ছেলে ছিল। রাজু সব সময় তার পাশে থাকত। সে তাকে বিশ্বাস করিয়েছিল যে সে তার স্বপ্ন পূরণে সাহায্য করবে। নেহার মনে হয়েছিল যে সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে এই তিন মেয়ের জীবন পাল্টাতে থাকে। সুরেখার সাথে সেলিম নামে এক ছেলের দেখা হয়। সেলিম একজন সাংবাদিক ছিল। তাকে খুব বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী লাগত। সে সুরেখাকে বলে যে সে ধর্মে বিশ্বাস করে না, সে কেবল মানবতায় বিশ্বাস করে। এটি শুনে সুরেখা প্রভাবিত হয়। তার মনে হয় সে এমন একজনকে খুঁজে পেয়েছে যে তাকে বোঝে। অন্যদিকে দিব্যা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার জগতে হারিয়ে যায়। তার এখন কেবল ফলোয়ার আর লাইক নিয়ে চিন্তা। তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে তাদের কথা শোনে না।
সে এমনকি তাদের এটাও বলে দেয় যে সে একটা ভিডিও থেকে যা আয় করে তারা মাসেও তা পারেন না। এটি শুনে তার বাবা মায়ের মন ভেঙে যায়, কিন্তু তারা তবুও তাকে আটকানোর চেষ্টা করেন। এরই মধ্যে রাশিদ তাকে ক্রমাগত বোঝাতে থাকে যে সে খুব স্পেশাল। ধীরে ধীরে দিব্যার ভরসা তার পরিবারের চেয়ে রাশিদের ওপর বেশি হয়ে যায়। তাই এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়েছিল, দিব্যা চুপচাপ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে নেহাও তার জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে রাজুর সঙ্গে মন্দিরে বিয়ে করে নেয়। কিন্তু এই বিয়ে সে তার পরিবারের কাছ থেকে লুকিয়ে করে। যখন তার বাবা মা এই কথা জানতে পারেন, তারা পুরোপুরি ভেঙে পড়েন। তার বাবা রাগে আর দুঃখে বলেন যে আজ থেকে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তার মা কাঁদতে কাঁদতে তাকে ভগবানের একটি ছোট মূর্তি আর কিছু টাকা দেন, যাতে সে যেখানেই যায় সুরক্ষিত থাকে। নেহার মন ভেঙে যায়, কিন্তু তবুও সে রাজুর সাথে চলে যায়। তাদের নতুন শহরে থাকা শুরু হয়। জীবনভর কষ্টের কোথায় থেকে আন্তন শহরে থাকা শুরু হয়। কিন্তু ধীরে ধীরে রাজুর আচরণ পাল্টাতে থাকে। সে প্রায় চুপচাপ থাকে এবং নেহার প্রশ্নের ঠিকমতো উত্তর দেয় না। সুরেখাও তার পরিবার ছেড়ে সেলিমের সঙ্গে লিভ ইন করার সিদ্ধান্ত নেয়। শুরুতে সেলিম তার খুব যত্ন নেয় এবং তাকে সব রকমের স্বাধীনতা দেয়। সুরেখার মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শীঘ্রই জিনিসগুলো বদলাতে শুরু করে। দিব্যা যখন রাশেদের বাড়ি পৌঁছায়, সে শীঘ্রই বুঝতে পারে যে সেখানে নিয়ম একদম আলাদা। রাশেদের পরিবার তাকে জানায় যে এখন থেকে তাকে তাদের নিয়ম অনুযায়ী চলতে হবে এবং তাদের রীতিনীতি মানতে হবে। দিব্যার খারাপ লাগলেও সে সব মেনে নেয়, কারণ সে মনে করেছিল এটা ভালোবাসার জন্য জরুরি। নেহার জীবনেও এক বিশাল সত্য সামনে আসে। একদিন রাজুকে খুব বিচলিত দেখাচ্ছিল। নেহা যখন তাকে কারণ জিজ্ঞাসা করে, রাজু হঠাৎ বলে দেয় যে তার আসল নাম রাজু নয়, বরং ফয়জান। এটি শুনে নেহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে তার সঙ্গে বড় ধরনের প্রতারণা হয়েছে। সে রাগে তাকে চড় মারে এবং কাঁদতে থাকে। কিন্তু ফয়জান তাকে বোঝায় যে সে কেবল তাকে পাওয়ার জন্যই হিন্দু সেজেছিল। নেহা একা হয়ে পড়েছিল, কারণ সে আগেই তার পরিবার ছেড়েছিল, আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সেও ফয়জানের কথা মতো চলতে বাধ্য হয়। সুরেখাও সেলিমের আসল রূপ দেখতে পায়। সেলিম এখন আর আগের মতো আচরণ করে না। সে তাকে বাধ্য করে নিজের পুরনো পরিচয় ছেড়ে দিতে। সুরেখা বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দিব্যা যে বাড়িতে স্বপ্নের সঙ্গে এসেছিল, সেই বাড়ি এখন তার জন্য জেলখানা হয়ে যায়। যে রাশিদ তাকে ভিডিও বানাতে বলতো, সেই এখন তাকে বোরখা পরতে আর ঘরে বন্দি থাকতে বাধ্য করে। তার ফোন কেড়ে নেওয়া হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একদিন দিব্যা জানতে পারে সে প্রেগনেন্ট। সে রাশিদের সাথে কথা বলতে চায়, কিন্তু রাশিদ এখন কেবল আদেশ দেয়। এরই মধ্যে বাড়িতে আরও একটি নতুন মেয়েকে আনা হয়। দিব্যা বুঝতে পারে রাশিদ সেই নতুন মেয়েকেও একই স্বপ্ন দেখাচ্ছে যা তাকে দেখিয়েছিল। নেহার অবস্থা আরও খারাপ ছিল। তাকে এখন বিভিন্ন মানুষের সামনে যেতে বাধ্য করা হতো। তার কান্না বা প্রতিবাদে কোনো মূল্য ছিল না। সে এক রাতের অন্ধকারে পালানোর চেষ্টা করে। সে ওপরতলা থেকে নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ার সাথে সাথে তার পায়ে গুরুতর চোট লাগে, কিন্তু যন্ত্রণার মাঝেই সে ল্যাঞ্চাতে ল্যাঞ্চাতে পুলিশ স্টেশনে পৌঁছায়। সে পুলিশকে সব সত্যি বলে দেয়। অন্যদিকে দিব্যা একদিন লুকিয়ে একটি ফোন পায় এবং একটি ভিডিও রেকর্ড করে। সেই ভিডিওতে সে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে সব বলে। সে বলে যে সে ভুল করেছে এবং তাকে যেন বাঁচানো হয়। কিন্তু রাশিদ এই কথা জেনে যায়। তার রাগ চরমে পৌঁছায় এবং সে দিব্যাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে। রাশিদ ও তার লোকরা দিব্যার দেহ একটি ব্যাগে ভরে নির্জন জায়গায় পুঁতে দেয়। সুরেখাও পুরোপুরি ভেঙে পড়েছিল। সে তার ঘরে বসে অতীতের সিদ্ধান্তের কথা ভাবে এবং বাবা মায়ের কথা মনে করে কাঁদে। সে একটি সুইসাইড নোট লেখে, যেখানে সে সব সত্যি লিখে দেয় এবং এরপর নিজের জীবন শেষ করে দেয়। সুরেখার সেই নোট এবং নেহার জবানবন্দির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ধীরে ধীরে সত্য সামনে আসে। পুলিশ পুরো নেটওয়ার্কের হদিশ পায়। রাশিদ, ফয়জান, সেলিম এবং তাদের সাথে যুক্ত সবাইকে গ্রেফতার করা হয়। যে নেটওয়ার্ক এতকাল আড়ালে কাজ করছিল তা জনসমক্ষে চলে আসে। নেহা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে দুর্বল হলেও তার মনে শান্তি ছিল, কারণ সে সাহস করে সত্যিটা বলেছিল। সিনেমার শেষে জানানো হয় যে এটি কেবল একটি কাহিনী নয়, বাস্তবেও এমন অনেক ঘটনা ঘটেছে।
পর্দায় দেখানো হয় যে জুলাই ২০২৫ পুলিশ জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবাকে গ্রেফতার করে যে সংগঠিতভাবে মেয়েদের ফাঁদে ফেলছিল। সেপ্টেম্বর ২০২৪ ইসলামিক দাওয়া সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উমর গৌতমকে কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কলকাতা আগ্রা করিডোর শেখর রায় এবং উরামা খানের গ্রেফতারির কথা উল্লেখ করা হয়, যারা বিভিন্ন রাজ্যে মেয়েদের পাচার করত। মিশন অস্মিতা উত্তরপ্রদেশ পুলিশের এই মিশনের আওতায় জুনায়েদ কুরেশি, মোহাম্মদ আলী এবং আরও অনেককে গ্রেফতার করা হয়। সিনেমার শেষে পর্দায় একটি লাইন ভেসে ওঠে, এখন আর সইব না, লড়াই করব। এটি কেবল একটি সংলাপ নয়, এটি সেই সব মেয়েদের কণ্ঠস্বর যারা যন্ত্রণা সহ্য করেছে কিন্তু শেষে সত্যি বলার সাহস দেখিয়েছে। এই কাহিনী কেবল নেহা, দিব্যা বা সুরেখার নয়, এটি ভরসা, এবং সেই ভরসা ভাঙার কাহিনী। এটি আমাদের সচেতন করে যে জীবনের সিদ্ধান্ত কেবল আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা যদি মুভিটি দেখে থাকেন, কমেন্টে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। টাটা।